নমস্কার। ভালো আছেন তো সবাই? খারাপ থাকার যত আয়োজনই চারপাশে থাকুক না কেন, ভালো তো আমাদের থাকতেই হবে। অন্তত ভালো থাকার চেষ্টাটুকু তো করতেই হবে, তাই না? আর সেই জন্যই বারবার ফিরে যেতে হয় সেই মানুষটির কাছেই। জীবনের সব রকম বিরক্তিকর সমস্যার মধ্যে থেকেও কি জানি কিভাবে তিনি হাসির খোরাক খুঁজে পেতেন। শিবরাম চক্রবর্তী। আবার এই মাসের 13 তারিখে হাসির রাজার জন্মদিনও পড়েছে, তাই 2 সপ্তাহ তাঁর রচনা পাঠ করব ঠিক করেছি। তবে তার যে লেখাগুলি শোনাবো সেগুলি ঠিক গল্প না বলে স্মৃতিচারণ বলাই ভালো, জানেন। শুনলেই বুঝতে পারবেন ভারী মজার। আর যেসব রচনা গ্রন্থাকারে প্রকাশ পায়নি, বিভিন্ন মাসিক পত্রতেই রয়ে গেছে, তারই একটি সংকলন অগ্রন্থিত শিবরাম থেকে মানুষটির কিছু আত্মীয় স্বজনের গল্প শোনাবো আপনাদের। বিচিত্র যত আত্মীয় আমার নামে লেখক তাঁর বেশ কিছু আত্মীয়ের গল্প বলেছেন। দেখুন তো আপনারাও চেনেন নাকি এমন ধরনের মানুষজনকে। শুরু করছি বিচিত্র যত আত্মীয় আমার, লেখক শিবরাম চক্রবর্তী। ডালু মাসির সঙ্গে দেখা নিউ মার্কেটের মুখটাতে বাজারের প্রতি বিমুখ হয়ে তিনি বেরোচ্ছিলেন। হক সাহেবের বাজারে বলে সস্তা, সস্তা না ছাই। না, কলকাতায় মনের সাথে কেনাকাটা সেদিন আর নেই। আরে তুই এখানে কি করছিস? বেজার মুখে বললেন। তার স্বগতোক্তির মাঝখানে নিজেকে ঠিক স্বাগত বলে আমার বোধ হলো না। এমন জায়গায় এহেন সময় আমাকে তিনি আশা করেননি, আমিও না। আমার ওই ডাল জায়গায় ডালু মাসির ডাল গলাবার প্রত্যাশা ছিল না। চৌরঙ্গির মোড়ে এসে দেখবার মুখেই তার নজরে থেকে গিয়েছি। সিনেমায় যাচ্ছিল, সে কথাটা চেপে গিয়ে বললুম, এই ঘুরছিলাম এমনি, এমন কিছু কাজ নেই কো। হাওয়া খাওয়ার জায়গা পেয়েছিস ভালো। সন্ধেবেলায় কোথায় ময়দানে বেড়াবি তা না, এই বাজারের ঘিঞ্জিতে এসে ঘুরঘুর করছিস। কি যে তোরা হচ্ছিস দিনকে দিন। হ্যাঁ রে, ইতু টিতুদের খবর কি? তাদের তুই কোথায় খাওয়াস বলতো? বলছিল ওরা সেদিন। যত্রতত্র, যেখানে গিয়ে খিদে পায়, আর যখনই খিদে পায়, আর যা কিছু সামনে পাই তাই আমরা গোগ্রাসে গেলি। না না, কোন রেস্তোরাঁ না কোথায় বলছিল যেন। তা চল না বাপু, দেখি গে কেমন তোদের সেই রেস্তোরাঁটা। ডালু মাসি যেন চঞ্চল হলে, তার ডালপালা উতলা হয়ে উঠল। হাত পা নেড়ে বললেন, একটা রিস্কা ডাক। রিস্কা? সেটা কি একটু রিস্কের হবে না মাসিমা? বলতে নেই, ভগবানের দয়া দুজনেই আমরা যেমন হৃষ্টপুষ্ট। আমি বলি, তাতে পাশাপাশি বসলে একটু ঠাসাঠাসি হবে নাকি? আর যদি কথাটা আমার গলায় আটকায়, অবশ্যই তোমার কোলেই মানুষ হয়েছে যে সে কথা সত্যি, কিন্তু সেই সুবাদে এখনো এই ধেরে বয়সে যদি তোমার কোলে বসে যাই, সেটা কি লোকচক্ষে খুব ভালো দেখাবে? আমাদের দুজনের সাদৃশ্য থাকলেও সুদৃশ্য যে হবে না তা নিশ্চয়। তারপরে দোহার দেহভারে রিক্সা যদি উল্টে যায়, আর রিক্সাওয়ালা ফাঁসির আসামির ন্যায় রিক্সা কাশতে ঝুলতে থাকে, সেই দৃশ্যান্তরের কথা ভাবতেই আমার হৃদকম্প হয়। না মাসিমা, রিক্সা না, বলতে হয় না। ডালু মাসি ততক্ষণে একটা ট্যাক্সি ডেকে বসেছে। রেস্তোরাঁর ছোকরা টেবিলের কিনারে এসে ভিড়তেই মাসিমা বললেন, ইতুদের যা খাওয়াস, ওরা গল্প করে, সেই সব আনা তো। কি খায় ওরা? ইতুরা যাহা পায় তাহাই খায়, সুবোধ বালিকার মতোই। বলে আমি ডালমুট থেকে ডালু মাসি পর্যন্ত পেলে তারে গিলে ফেলে বলতে যাচ্ছিলাম, সে কথা চেপে আসন্ন বয়কে খাদ্যের তালিকা বাতলাই।
ছেলেটি খাবারগুলি এনে টেবিলে রাখে। মাসিমা, তোমার জন্য কি আনাবো? হট কফি না কোল্ড কফি, কোনটা তোমার পছন্দ? কফি আইসক্রিম বলে কি একটা আছে না, তাই আন। পটাটো চিপসের টুকরো নিয়ে টাকরায় ফেলে মাসিমা বলেন, তোর সুবোধ বালিকার কথাটাই মনে পড়ল। সুবোধের মেয়ে শম্পাকে জানিস তো? আমার কাজিন সুবোধ। সুবোধ মামার মেয়ের কথা বলছো? শম্পাকে আর জানি নে, কতবার দেখেছি, দেখে দেখে চোখ পচে গেছে। কেন, কি হয়েছে তা? বিয়ে হচ্ছে যে। বিয়ে হচ্ছে? বাহ, বেশ তো, সে তো ভালো কথাই, সুখের কথা। সুখের তো বটেই, হচ্ছে আবার আমাদের কনুর সঙ্গে। কনাদ, কনাদকে চিনিস না? কনাথকে চিনব না? কালু মাসির ছেলে কনাথ। কিন্তু কিন্তু সুবোধ মামা তো তোমার কাজিন, তাই নয়? কেমন যেন গোল বাঁধে আমার। সম্পার তো তুমি পিসি হলে তাহলে, তাই না? তাহলে তাহলে ওরাও কাজিন হলো গিয়ে। তবে আর বলছি কি? মুখ ভর্তি কেকের ফোকর দিয়ে মাসিমার ক্ষুদ্র কণ্ঠ বেরিয়ে আসে। লাভ ম্যারেজ, সেই হয়েছে কথা। তা এমন মন্দ কথা কি? লাভ ম্যারেজ খারাপ কি আর? কাজু বাদামদের মুখস্থ করে বলি, কাজিন বিয়ে তো চালু হয়েছে আজকাল, চলছে বেশ। ভালোবেসে বিয়ে করাটা খারাপ এমন কথা আমি বলিনি, তা কেন বলবো? তবে প্রেমে পড়া মেয়েদের আমি দু চোখকে দেখতে পারিনি, তারা যেন কি রকম। কিরকম এক রোখাই যেন, তাই না মাসিমা? একজনের উপরেই যত রোগ, আশেপাশে আরো যে কত রয়েছে, তারাও কিছু কম কাজের না, তাদের যেন নজরে ধরে না, তা যেন তাদের চোখেই পড়ে না। কিন্তু তোমার সম্পর্ক কথা আলাদা, অমন মেয়ে তো। না, শম্পার কথা আমি বলছি নে, শম্পা আমার তেমন মেয়ে নয়। শম্পার আমি পিসি, ওর এইটুকুন বেলা থেকে দেখছি ওকে, আমি কি ওকে জানি নে? তবে কনাদেরও আমি মাসি তো, তার দিকটাও আমায় দেখতে হয়। দুদিকই তোমার দেখা উচিত। আমি বলি, মাসিমার পক্ষে প্রেমে পড়া মেয়ের মতো এক চোখা না হয়ে কাশ্মীরি শালের মতো দোরখা হলেই যেন ভালো দেখায়, আমার ধারণায়। তা কি আমি দেখছি নে? শম্পাকে তো বলেই দিয়েছি, তোর গানের টিউশনিগুলো ছাড়িস নে। এত কষ্ট করে যখন গীতশ্রী হয়েছিস, তা শম্পা বলে, পিসিমা টিউশনিগুলো যে সব সন্ধ্যের পর, কোনার তখন আপিস থেকে খেটে খুটে আসবে, তখন তার কাছে না থেকে টিউশনিতে বেরিয়ে যাওয়াটা কি ভালো দেখায়? তা তুমি কি জবাব দিলে তা? আমি বললুম, কদিন লা, ও কদিন, দিন কত বাদেই দেখবি কনাদ আপিস থেকে আর বাসায় ফিরছে না, সোজা চলে যাচ্ছে ক্লাবে কি বন্ধুদের আড্ডায়, আসছে সেই 12টা বাজিয়ে। তখন তখন তোর সময়টা কি দিয়ে কাটবে শুনি? এখন যদি তুই টিউশনিগুলো সব ছেড়ে দিস। খুব বিবেচকের মতো, মানে বিবেচিকার মতোই তুমি বলেছ, আমায় মানতে হয়। বিবেচিকা বলতে গিয়ে প্রায় বিসূচিকাই বলে ফেলেছিলাম, আরেকটু হলি সামলে নিয়েছি খুব। ও সব আমার জানা আছে, বিয়ের প্রথম মোহ কদিন থাকে রে ছেলেদের, তাছাড়া খালি তো বন্ধুই নেই কনাদের, বন্ধু নিয়েও ঢের। স্কটিশে পড়তে শুধু শম্পাই না, আরো অনেক মেয়ের সঙ্গেই ভাব জমেছিল কনুর, তা কি আমি জানি নে? তা বরকে, আমাদের ডালু মাসিকে যুবক চরিত্রের জহুরি বলা যায়। মণিমাণিক্যের যে কোনো কিসিমের তিনি কনৌশীয়, দেখবা মাত্রই টের পান, তার নারী নক্ষত্র বলে দিতে পারেন। নিজের ভাইপো, বোনপো, ভাইজি, বোনজি, রত্নদের প্রত্যেক কণাকে তিনি চেনেন। কণার সম্বন্ধেও তিনি কিছু কম শিওর নন। তা বলে দিয়েছ তো শম্পাকে সেই ব্র্যাকেটগুলোর কথা? কিসের ব্র্যাকেট? ওই বন্ধুনি না বন্ধনী কি বললে যে? তার বলিনি, এইসব লাভ ম্যারেজ কাজিন বিয়ের কি পরিণাম যে দাঁড়ায়, তা বলতে কি আমি বাকি রেখেছি? কিন্তু বলা বৃথা,
এইসব হিতকথার একটাও যদি ওর কানে ঢোকে। তাই হয় মাসিমা, আমি জানাই তাই হয়ে থাকে। প্রেমে পড়লে যে খালি কানাই হয় তাই নয়, কালাও হয়ে যায়। হাজার হিত চেষ্টা করেও তার কোনো বিহিত করা যায় না। কনাথকেও বলিনি কি, কিন্তু শুনলে তো। ডালু মাসির দীর্ঘশ্বাস আমার ডালপালায় নাড়া দেয়, কানের পাল্লায় ঝাপটা মারে, মাথার চুল খাড়া হয়ে ওঠে। ও ও বুঝি চোখে কানে দেখতে শুনতে পাচ্ছে না? চোখ কান থাকলে তো বলিনি কি, শম্পাকে নিয়ে অত ঘুরিস নে। আজ এ রেস্তোরাঁয়, কাল সে রেস্তোরাঁয় গুচ্ছের গেলাস নি অমন করে। বিয়ের পরে দেখিস এমন মুটিয়ে যাবে শম্পু, দেখে নিস। এই খাওয়ানোর ফল কি দাঁড়ায় বুঝবি তখন। ওর মাকেও তো দেখেছি বাবা, চম্পার মতন আমার মুটকি আমি 7 জন্মে দেখিনি। এই জন্মে ইহলোকেই দেখা যায় আয়নার দিকে তাকালি। কিন্তু বিদ্যাসাগর মশাইয়ের অনুশাসন মেনে এই কথা কারো মুখের উপর বলা যায় না। কানাকে কানা, কালাকে কালা বলায় তার মানা থাকলেও, এবং মোটাকে মোটা বলার বিষয়ে কিছু না বলা থাকলেও মোটামুটি সেটা ধরে নেওয়া যায়। অন্য কথায় যেতে হয় আমার। তা ও বুঝি ওর শাশুড়িকে দেখেনি, মানে ওর প্রাক্তন মাসিমাকে? দেখবে না কেন, চম্পা বৌদি মারা গিয়েছে কদিন আর। দেখেছে? চম্পা মাসির চম্পটের আগেই দেখে নিয়েছে? তবুও এত দেখেও ওর শিক্ষা হচ্ছে না? শিক্ষা হবে, যখন থেকে শিখবে। সবাই কি আর দেখে শেখে রে? শম্পা যখন ইয়াম মুটিয়ে যাবে টের পাবে তখন। যখন ওই মুটকি মেয়েকে লেজে বেঁধে নিয়ে ঘুরতে হবে তখন বুঝবে আমার কথার দাম। ছুরিটা অমনি ছিপছিপে থাকবে নাকি চিরকাল? কথাটা আমি ভাবি, কণামাত্র কণাজ কোনারকের মতো মোটা সম্পার মোট ঘাড়ে করে ঘুরছে। ছবিটা যেন চোখের উপর ঘেসে ওঠে। আহা, ভূত হবার পূর্বে এই অভূতপূর্ব দৃশ্যটা চর্মচক্ষে মাসিমা যদি দেখে যেতে পারি, তেমন ভাগ্য কি হবে আমাদের। আর তাও বলি বাপু, এত কিসের? ওনাদের যেন কি হয়েছে? কেন শম্পা বই কি আর মেয়ে নেই? মাসিমার বই সম্পায়নের ভূমিকায় আমার কাজ জনমেজয়ের মতো শুধু চুপ করে শোনা, ওরই কথামৃত পান করা কেবল। কিন্তু দ্বিরুক্তি করতে হয় এবার। যা বলেছ, আবার এই কথাও বলতে হয় কেন? কনার ছাড়া কি আর ছেলে নেই? আশেপাশে তাকালে কাজের মতো কাজিন, আর কাজ পুরুলি পাজিন। এই কথাটা আমার ওর মধ্যেই উজ্জ্ব থাকে। আরও কি পাওয়া যেত না মাসিমা? কেন যাবে না? সে কথাও তো বলেছি ওকে। বলেছি যে এক হারা কনাদের সঙ্গে তোকে ঠিক মানায় না। এখন তোর এই চেহারায় যদি বা খাপ খায়, বিয়ের পর যখন তুই মুটকি হবি তোর মায়ের মতোই হবি একখানা। তখন সে যে কি বিচ্ছিরি দেখতে হবে। তার চেয়ে এখন তুই যদি একটা মুটকো দেখে, যদি কাজিন বিয়েতেই তোর এত অভিরুচি, তা তোর কাজিনদের ভেতর থেকেই পেতে পারিস তেমনটা, যাকে বলে রাম মুটকো। বলে মাসিমা হঠাৎ থেমে কেন জানি না আমার প্রতি অহেতুক কটাক্ষপাত হচ্ছে মনে করি হয়তো বা পাল্টে নেন কথাটা। তা ও কিনা হেসেই উড়িয়ে দিল। দিল বুঝি? আমিও একটু রান হেসে কথাটাকে জুড়িয়ে নিলাম। তা দিক দিক বই গেল আমার। তা ওদের বিয়েটা যাতে ভালোই ভালো হয়ে যায় তার জন্য তুমি বেশ খাটছো তাহলে? নইলে আর কে খাটবে বল? খাটবার আর আছে কে ওদের? আহা, মা নেই বেচারির। শম্পা আমার আদরের ভাইজি, আমি ছাড়া কে ওকে দেখবে বল? বাধ্য হয়ে আমাকেই সব দেখতে শুনতে হচ্ছে। সেই বিয়ের কেনাকাটা করতে এসেছিলুম মার্কেটে। তা বাছা, যা গলা কাটা দরদাম হয়েছে সব জিনিসের। তা বটে, মাথা গলা সাধিকার যা দর হয়েছে সব জিনিসের। ভেবে দেখলে বলে আমি ভেবে দেখি, তা প্রায় মাসি পিসির দরদের মতোই গলা কাটা। খতিয়ে দেখলে বোঝা যায়। তাহলে
এই বিয়ের ব্যাপারে তোমার খুব ধকল যাচ্ছে, কি বলো? সব তো দেখতে শুনতে হচ্ছে, এই হুলুস্থুল শরীর নিয়ে সেই তোমাকে। কে আর আছে দেখবার? সুবোধ একা মানুষ, কদিক সামলাবে। তাছাড়া শুধু শম্পা নয়, কনাদকেও দেখতে হচ্ছে তো। তার ঝক্কিও কিন্তু কম নয়। তার ঝক্কিও পোহাতে হচ্ছে তোমাকে? বলো কি? কিন্তু তার তো আর শাড়ি ব্লাউজ নয় যে তোমার পছন্দ করতে হবে। যদ্দূর জানি বিবাহিত ছেলেরা এখনো শাড়ি পরে না, অন্তত বাড়ির বাইরে তো নয়। শাড়ি নয়, সে খেপেছে নতুন গাড়ি কিনে শম্পাকে নিয়ে বেড়াতে যাবে হাজারিবাগ। কলকাতা থেকে হাজারিবাগ মোটরে। মধুচন্দ্রিমায়? বুঝেছি। গা জ্বালা করে এইসব অনাচ্ছিষ্টি দেখলে। কেন রে বাপু, আমাদের কি কেউ কখনো বিয়ে করেনি নাকি? কি যে দেখেছে সে ওই সুটকিটার ভেতর, সেই জানে। তা তার গাড়ি পছন্দের ভারও কি তোমার উপরে নাকি? সে ভার আমি নিলে তো স্পষ্টই বলে দিয়েছি তাকে। না বাপু, ও সবের মধ্যে আমি নেই। অকারণ বাজে খরচাই নেই আমি। যেতে হয় তোমার যে পুরনো গাড়ি আছে তাতেই যাও। যতই লজ্জার হোক, হাজারিবাগ যাওয়া যায় খুব। কেন, এতদিন তো শম্পাকে নিয়ে ওতেই বেশ ঘুরছিলি। তাও বলে কি, না একেবারে গোল্লায় গিয়েছে হতভাগা। কনাদের মাসিমাকে গালে হাত দিয়ে মুহ্যমতি হতে দেখি। কি বলে হতভাগা? উজ্জ কথাটাকে নাগালে আনার চেষ্টা আমার। বলে কি যে সে গাড়িতে বোনকে নিয়ে ঘোরা যায়, বন্ধুকে নিয়েও বেড়ানো যায়, কিন্তু বউকে নিয়ে না, একদম বেহেড হয়ে গিয়েছে কোনুটা। আস্ত একটা হনুমান। আমারও তাই অনুমান, অম্লান বদনে ব্যক্ত করি। কাছাকাছি পেলে তাকে কনুয়ের একটা গুঁতো মারতেও দ্বিধা করতাম না। বলেছিলুম বুঝিয়ে যে পুরনো গাড়িটার ওপর দিয়ে যাক। গ্র্যান্ড ট্রাঙ্ক রোডের যে বাঁকাচোরা রাস্তা ভাই, আমার জানা আছে বেশ। বলে সেখানে বড় বড় মোটরেরাই তল পায় না। আর তুমি কি ভেবেছো ছুরিটা অতখানি রাস্তা কনাদের পাশে চুপটি করে বসে থাকবে? আর মেয়েরা গাড়ি চালালে, তা সে নতুন বউই হোক আর হাতিই হোক, কি যে হয় তা জানতে আমার বাকি নেই। তার কাছে একবার একটা হাতিকে গাড়ি চালাতে দেখেছিলাম বটে। আমি বলি, তা তুমি কি বলছো যে ওরা স্টিয়ারিং নিয়ে হাতাহাতি করবে? আর তাই করতে গিয়ে? আমি কেন বলবো? বলবে সবাই। খবরের কাগজেই দেখবি দুদিন বাদে হাজারিবাগের পথে ভীষণ মোটর দুর্ঘটনা, বড় বড় হরফে চোখে পড়বে সবার। তাই আমি ভালো কথাই বলেছিলাম কনাথকে, সে তো তোরা হতাহত হবি, শুনবি না কিছুতেই। তখন তোদের সঙ্গে নতুন গাড়িটাও আবার কেন যায়? তা আমার কথা শুনলে তো। শেষ হলো আজকের পাঠ। জানি না কেমন লাগলো আপনাদের, জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে। আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধও রইল। আজ তাহলে এ পর্যন্তই। আবার আসবো আগামী শুক্রবার ঠিক দুপুর 3টে, লেখকের আরও কিছু আত্মীয় স্বজনের নমুনা দেখানোর জন্য। নমস্কার।